মংলা বন্দর যাওয়ার জন্য আমরা খানজাহান আলী যে আছে হাট মোড় বা খানজাহান আলী বাজার, সেখান থেকে আসলাম হচ্ছে কাটাখালী। রাজশাহীতে কাটাখালী আছে, এখানেও কাটাখালী বাইপাস। এখান থেকে যাব মংলাতে। সুন্দরবন যাওয়ার জন্য খুলনার কাটাখালী বাইপাস থেকে 50 টাকা বাস ভাড়াতে যাচ্ছিলাম মংলা বন্দরে। যাওয়ার পথে রাস্তার দুই ধারে দেখতে পেলাম অসংখ্য মাছের ঘের। এই মাছের ঘেরগুলোতে চিংড়ি, কই, কাতলা, তেলাপিয়া চাষ হয়। চারপাশে পানির নেট, বাঁশের খুঁটি আর ছোট ছোট ঘর। এখন আমরা এসে পৌঁছেছি মংলা বন্দরে, মংলা পোর্ট। সুন্দরবন ঘুরে দেখবো আজকে। এই মংলা বন্দর থেকে সুন্দরবনের করমজল পয়েন্টে যাওয়ার জন্য আমাদের প্রথমেই একটি নৌকা বা বোট ভাড়া করতে হবে, যার উদ্দেশ্যে আমরা অনেক নৌকার মাঝির সাথে কথা বলে দেখছিলাম এবং দামাদামিও করছিলাম। এখান থেকে একটি নৌকা সারাদিনের জন্য ভাড়া করতে হবে এবং সুন্দরবনে কোথায় কোথায় যাব তা উল্লেখ করে ভাড়া নির্ণয় করা হয়। তাছাড়া যেহেতু খরস্রোতা পশুর নদী পাড়ি দিতে হবে, তাই সেফটি ইস্যুগুলো দেখে নিচ্ছিলাম। ফাইনালি আমরা একটা নৌকা ভাড়া করতে পেরেছি। নৌকা না, ঠিক বোট আর কি, একটা বোট ভাড়া করতে পেরেছি। কিন্তু যাওয়ার রাস্তা খুবই মানে বলার বাইরে আর কি, খুবই চিপা রাস্তা যেতে হচ্ছে, কখন যে নদীতে পড়ে যাই। যাক, ফাইনালি বোটে উঠতে পারছি। আনুমানিক 2000 টাকা দিয়ে আমরা এই নৌকা ভাড়া করলাম, নৌকায় বোট ভাড়া করলাম আর কি, সুন্দরবন যাওয়ার জন্য, সুন্দরবন ঘুরে দেখার জন্য। খুব রিল্যাক্সিং আর কি, মানে হচ্ছে পার্সোনাল স্পেস। এই নৌকার নিচেও ক্যাবিন আছে। আমাদের নৌকার যে বোটের যে ওনার এবং হচ্ছে আমাদের নৌকার যে বোটের যে ওনার, বোটের যে ওনার এবং হচ্ছে ড্রাইভার আর কি, ওই ক্যাপ্টেন, সে তার লাইফ জ্যাকেট দিয়ে যাচ্ছে আমাদেরকে, যদি কোনো প্রবলেম হয় জ্যাকেট পরার জন্য। তো নদীতে জোয়ার শুরু হয়েছে। আমরা যখন আসি তখন পানি অনেক কম ছিল, এখন আস্তে আস্তে পানি বেড়ে যাচ্ছে, নদীতে জোয়ার শুরু হয়ে গেছে। আমরা মংলা বন্দর থেকে করমজলের উদ্দেশ্যে রওনা হলাম। সুন্দরবন যাচ্ছি, অনেক বড় বড় শিপ এখানে, ওই যে বড় বড় জাহাজ। চলুন মংলা বন্দর থেকে সুন্দরবনের করমজল পয়েন্টে যাওয়ার পথে এই পরশু নদী পাড়ি দেওয়ার সময় মংলা বন্দর সম্পর্কে জানা যাক। মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, যা বাগেরহাট জেলার পরশু নদীর তীরে অবস্থিত। এটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বাণিজ্যিক ও আমদানি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বন্দর দিয়ে সার, সিমেন্ট, কয়লা, এলপিজি গ্যাস, খাদ্যশস্য, নানা পণ্য পরিবহন করা হয়। এই বন্দর দিয়ে বিপুল পরিমাণে এলপিজি গ্যাস বাংলাদেশে ঢোকায়। এলপিজি গ্যাস প্রস্তুতকারণ ও বোতলজাতের কোম্পানিগুলো সব এখানেই হয়েছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় মংলা বন্দর পর্যটন ও আন্তর্জাতিক নৌ যোগাযোগ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ও ভূমিকা বহন করে। বন্ধুরা, আমরা প্রায় মাঝ নদীতে চলে আসছি আর কি। এই যে এই সোজা রাস্তাটা চলে গেছে বঙ্গোপসাগরের দিকে,
আমরা বঙ্গোপসাগরের দিকে না গিয়ে টার্ন করে এদিকে ঘুরে সুন্দরবনের দিকে যাচ্ছি। আর নদী যা স্রোত, নৌকা যেভাবে তুলতেছে, হরেবল। যে নদীর স্রোত, যে ঝাঁকি, ওরে বাবা, একদম মাঝ নদীতে। আরে আল্লাহ, খুবই ডেঞ্জারাস পয়েন্ট আর কি এই নদীর এখন চলতেছে আর কি। আরে ঝাঁকি। যা ঝাঁকি সমুদ্রে। খুবই রিস্কি, ভেরি ডেঞ্জারাস। খুবই রিস্কি ভাবে নদী পার হওয়া। কত বড় বড় ঢেউ। ওরা অন্যভাবে গেছে। ওরা ক্যানেলে ঢুকবে মনে হয়, ক্যানেলটা ঢুকবে। নদীর এই পয়েন্টে এসে আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম, কারণ মাঝে বলছিল নদীর এই পয়েন্টে এসেই নাকি একজন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কিছুদিন আগেই নৌকা ডুবিতে মারা গিয়েছে। ওয়েলকাম টু দ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সুন্দরবন নামটি এসেছে মূলত সুন্দরী গাছ থেকে। এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায় বলে এলাকার লোক এটিকে সুন্দরবন বলে, অর্থাৎ সুন্দরী গাছের বন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা ফরেস্ট, যা বাংলাদেশ ভারত উপকূল জুড়ে অবস্থিত। বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। এই বনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, ডলফিন ও বহু প্রজাতির বিরল প্রাণী। এবং আরও রয়েছে সুন্দরী গাছ, গেওড়া, গরান, কেওড়া, বাইন ইত্যাদি। এই গাছগুলোর কারণেই উপকূলের জনগণ প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পায়, যা একটি প্রাকৃতিক বলয় হিসাবে কাজ করে। সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলার কারণ হলো এখানকার গাছগুলো লবণাক্ত পানি আর কাদা মাটির পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। অনেক গাছের শিকড় মাটির ভেতর থেকে বের হয়ে থাকে, যা শ্বাসমূল বলা হয়। এই শিকড়গুলোর কারণেই গাছগুলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। আমরা করমজল ঘাটে নামলাম এসে। এখান থেকে অনেক বানর আছে। করমজলে আসলাম, এখন করমজলটা ঘুরে দেখি। করমজলে ঢুকে দেখলাম প্রথমে বানর বানর দেখা যাচ্ছে এখানে। এই দেখুন, এখানে কুমিরের ডিম আর বাঘের পায়ের ছাপ। এই যে মিস্টার মাঙ্কি, মিস্টার বানর। সুন্দরবনের অনেকগুলো স্পট বা পয়েন্ট রয়েছে: কটকা, কচিখালি, হরিণ পয়েন্ট, দুবলার চর, করমজল, হারবাড়ি। তার মধ্যে আমরা করমজল পয়েন্টে এসেছিলাম। করমজল বন বিভাগ কর্তৃক পর্যটন কেন্দ্র। এখানে মূলত কুমিরের ফার্ম রয়েছে। কুমিরের প্রজনন ও ডিম পাড়ার একটি আবাসস্থল।
মেইনলি সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় এই কারণেই, এই যে এই যে পানির ভিতরে থাকা সত্ত্বেও শিকড়গুলো উপরে উঠে আসে, উঠে এসে তারা শ্বাস নিতে পারে, অক্সিজেন নিতে পারে। এই জন্য এটাকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় আর কি। অনেকগুলো কুমিরের বাচ্চা, ফার্মের মতো ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে কুমিরের, হা করে আছে, কুমির রোদ পোয়াচ্ছে। আই থিঙ্ক এটা কুমির, এটা এলিগেটর, এটা এলিগেটর, বড় সাইজের কুমির। এটা প্রায় 10 ফিট হবে আর কি, 10 ফিট সাইজের এলিগেটর। এখানে শুধু কুমিরই, কুমির ছাড়া অন্য কোনো প্রাণী দেখা যাচ্ছে না আর। এখানে দেখুন এই বিল্ডিংটা কতগুলো মৌচাক, সুন্দরবনের মধু নাকি খুব ভালো। আর তো প্রমাণই পাওয়া যাচ্ছে যে কোনো জায়গাতে এই মৌমাছিরা মৌচাক বানাচ্ছে। এই করমজলে একটা ওয়াচ টাওয়ার আছে, চলুন ওয়াচ টাওয়ার উঠে দেখা যাক কি দেখতে পাওয়া যায়, কতটুকু ভিউ পাওয়া যায়। এই যে ওয়াচ টাওয়ারের টপ ভিউ, এখান থেকে পরশু নদীর শাখার অংশটুকু দেখা যাচ্ছে, আর করমজল পুরোটা দেখা যাচ্ছে। এই যে সুন্দরবন, সুন্দরবনে আরো গহীনে চলে যাচ্ছে। স্টোর থেকে নিচে নামলে কি কি দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে পুরো করমজল দেখলাম, এখন আস্তে আস্তে নিচে নামতেছি। সুন্দরবনে এসে একটা ফল দেখলাম, এটা নাকি কাঠবাদাম ফল। এখন আমরা করমজলের ঝুলন্ত ব্রিজ দেখতে যাচ্ছি। করমজল জায়গাটা খুব একটা বড় জায়গা না,
প্রায় আধা ঘন্টার মধ্যে ঘোরা শেষ হয়ে গেছে আর কি। এখানে মেনলি জাস্ট কুমিরের ফার্ম বেশি আর কি, আর হরিণ আছে, আর কিছু মিউজিয়ামে কিছু হচ্ছে বাঘের পায়ের ছাপ, এগুলোই সংরক্ষণ করা আছে এই করমজলে। এই যে ঝুলন্ত ব্রিজ, সুন্দরবন। এখানে একটা বোর্ড দেওয়া আছে, কি 1226 মিটার, সতর্কতা পরে নিন। একদম সুন্দরবন, এখন রয়্যাল বেঙ্গল টাইগার আসবে। 3 কিলো হেঁটে সুন্দরবন এক্সপ্লোর করতে হবে আর কি। এই সুন্দরী গাছের শ্বাসমূল, এই শ্বাসমূল গুলোর জন্যই সুন্দরবন ম্যানগ্রোভ। আমাদের করমজল ভ্রমণ শেষ, দেখা শেষ। এখন আমাদের করমজল দেখেছি আমরা, সুন্দরবনের আরেকটু শাখা প্রশাখা নদী আছে দেখবো। করমজল অত বড় জায়গা না, শেষ হয়ে গেছে দেখেই। এখানে অনেক ডাব পাওয়া যায়। সুন্দরবনে আরো ভিতরে যেতে গেলে এখান থেকে সরকারিভাবে বন বিভাগে গানম্যান সাথে নিয়ে যেতে হয় আর কি। তো এখানে অনেক লোকই গানম্যান সাথে নিয়ে সুন্দরবন আরো ভিতরে যাচ্ছে আর কি। আরো ভিতরে যাচ্ছে নৌকার ভিতরে, আরো হচ্ছে গভীর বনের ভিতরে যাচ্ছে অনেকজন। এই নদীতে মাত্র ডলফিন লাফ দিল আর কি, ক্যামেরা আনতে পারিনি আর কি। এইভাবে লাফ দেওয়া ঢুকে গেল ডলফিনটা। ক্রুজ শিপ, ভয়ঙ্কর ঝাঁকি দিচ্ছে নদী। আরে বাবা, এই জাহাজে করে এলপিজি গ্যাস নিয়ে আসা হয় বিদেশ থেকে আর কি।
যেটা এখানে রিফাইন করে বোতলজাত করা হয়, যেটা আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় যায়। বিশাল বড় জাহাজ। আমি এত বড় জাহাজ এই প্রথম দেখলাম। এই ভয়ঙ্কর নদী পার হওয়ার সময় সত্যি আমি অনেক ভয় পেয়েছিলাম। শুধু মনে হচ্ছিল আল্লাহ একবার এই নৌকা থেকে নামাই দাও, জীবনে কোনোদিন এই নৌকায় উঠবো না। বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ। ফেরি পারাপার মংলা। আমাদের করমজল থেকে নৌকায় ভ্রমণ করে মংলায় আসা হয়ে গেছে আবার। এই মানে ভয়ঙ্কর নৌকা জার্নি শেষ আর কি। এখন নৌকা থেকে নামি আর কি, যে মানে কি যে ভয়ঙ্কর ছিল, কি যে টমাটাইজ ছিল এই জার্নি, ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো শেষ হয়নি, এখনো নৌকা থেকে নামতে পারিনি। এখন নামি নৌকা থেকে। পুরা জার্নিতে আমার অনুভূতি ছিল, এই নৌকা জার্নিতে আল্লাহ এইবারের মতো নামায় দাও নৌকা থেকে, এইবারের মতো নদী থেকে উদ্ধার করো, আর কোনোদিন আসবো না। এখন আমরা মংলা বন্দর থেকে আবার বাগেরহাট সদর ফেরত যাব। আজকের ব্লগ এই পর্যন্তই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে।